হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকের ক্লাসে আমরা ক্লাস 8 এর প্রশ্নবিচিত্রা থেকে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য পরিবেশ বিজ্ঞানে যেটা প্রথম সেট দেওয়া হয়েছে, স্কুলের নাম হচ্ছে দেখো বালুরঘাট হাই স্কুল। এই স্কুলের আমরা প্রত্যেকটা কোশ্চেনের আনসার পরপর দেখে নেব। এর আগে আমরা আরো একটি ক্লাস প্রোভাইড করেছিলাম যেখানে আমরা মধ্যশিক্ষা পর্ষদ যেটা প্রদত্ত নমুনা প্রশ্নপত্র সেটি আমরা সলভ করে নিয়েছিলাম। যারা আগের ক্লাসটি দেখোনি তারা কিন্তু অবশ্যই প্লেলিস্টে গিয়ে আগের ক্লাসটি দেখে নিও। দেখো আমাদের আজকের সেটের মধ্যে দেখো প্রথমে একের দাগে যে এমসিকিউ গুলো দেওয়া হয়েছে ফিজিক্যাল সায়েন্সের মধ্যে। প্রথম প্রশ্ন, নির্দিষ্ট গলনাঙ্ক নেই যে পদার্থটির, এখানে আনসার হবে দেখো অপশন এ কাঁচ। 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 2 গ্রাম জলকে ওই উষ্ণতায় জলীয় বাষ্পে পরিণত করতে প্রয়োজনীয় তাপের পরিমাণ। এখানে আমরা জানি যে জলের বাষ্পীভবনে যেটা লীন তাপ সেটা হচ্ছে 537 ক্যালোরি পার গ্রাম। তাহলে 1 গ্রাম জলকে মানে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জলকে বাষ্পে পরিণত করতে গেলে সেটিকে 537 ক্যালোরি করে তাপ দিতে হয়। এখানে 2 গ্রাম জল, তাহলে 2 গ্রাম জলের জন্য ইন্টু 2 হবে, কারণ 1 গ্রামে 537 ক্যালোরি তাপ লাগে। তাহলে 2 গ্রামে এটাকে 2 দিয়ে গুণ করবে, তাহলে পেয়ে যাবে দেখো 1074 ক্যালোরি। তার মানে এখানে যেটা অপশন সি পাচ্ছ সেটা কিন্তু হচ্ছে কারেক্ট অপশন। টার্টারিক অ্যাসিডে খাবার সোডা মেশালে যে গ্যাস নির্গত হয় সেটি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। একটি রূপোর হারে সোনার প্রলেপ দেওয়ার জন্য অ্যানোড রূপে ব্যবহৃত হয়। আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে তড়িৎ লেপনের সময় যে জিনিসটার ওপরে আমরা প্রলেপ দেব সেটাকে ক্যাথোডে রাখবো, এবং তুমি যে জিনিসের প্রলেপ দেবে, ধরো এই বস্তুটার উপর তুমি সোনার প্রলেপ দেবে, তাহলে যে জিনিসের প্রলেপ দিচ্ছ, এখানে সোনার প্রলেপ দিচ্ছ, তাহলে সেটাকে কিন্তু অ্যানোডে রাখতে হবে। তাহলে সোনার প্রলেপ দেওয়া হচ্ছে, তাহলে সোনাটাকে আমরা অ্যানোডে রাখবো। আর তোমরা জানো সোনা যেটা ল্যাটিন নাম সেটা হচ্ছে অরাম, তার মানে অপশন সি হচ্ছে আনসার। এরপরে নেক্সট 2 এর দাগের প্রশ্নগুলো আনসার গুলো পরপর দেখে নাও। প্রথমে হচ্ছে আপেক্ষিক তাপের একক কি? আপেক্ষিক তাপের একক হচ্ছে দেখো ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে সিজিএস একক। আর এসআই একক তোমরা লিখবে জুল পার কেজি কেলভিন। নেক্সট, রাসায়নিক বিক্রিয়ার সময় অনুঘটককে গুঁড়ো করে ব্যবহার করা হয় কেন? এটার আনসার তোমরা টেক্সট বুকের মধ্যে পেয়ে যাবে। টেক্সট বুকের মধ্যে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো পেজ নম্বর হচ্ছে 96। লিখবে গুঁড়ো করে ব্যবহার করলে সেক্ষেত্রে অনুঘটকের ক্ষেত্রফল বাড়ে এবং অনুঘটকের কাজও ঘটে তাড়াতাড়ি। তাহলে এখান থেকে এতটা পর্যন্ত তোমরা আনসারটি লিখবে। নেক্সট, H2S হাইড্রোজেন সালফাইডের সঙ্গে ক্লোরিন গ্যাসের বিক্রিয়ায় HCl উৎপন্ন হয় এবং তার সঙ্গে সালফার উৎপন্ন হয়। এখানে জারক পদার্থ কোনটি? এখানে আমরা যদি বিক্রিয়াটা খেয়াল করি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে হাইড্রোজেন সালফাইড সেটি সালফারে জারিত হয়। আমরা জানি অক্সিজেন বা অক্সিজেনের মতো তড়িৎ ঋণাত্মক মৌল যুক্ত হওয়া বা হাইড্রোজেনের মতো তড়িৎ ধনাত্মক মৌল বেরিয়ে যাওয়া সেটা হচ্ছে জারণ বিক্রিয়া। তাহলে এখানে হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে, তার মানে জারণ হচ্ছে। আর এখানে আমরা যেখানে দেখতে পাবো হাইড্রোজেনের মতো তড়িৎ ধনাত্মক মৌল যুক্ত হচ্ছে সেটাকে আমরা বলবো বিজারণ বিক্রিয়া। এখানে ক্লোরিনের সঙ্গে হাইড্রোজেন যোগ হচ্ছে, তার জন্য বিজারণ বিক্রিয়া। এবার জারক কাকে বলা হয়? জারক আর বিজারকের সংজ্ঞাটাও কিন্তু আমরা প্রিভিয়াস ক্লাস আলোচনা করেছিলাম। জারক মানে হচ্ছে যে সমস্ত পদার্থ অন্যকে জারিত করবে কিন্তু নিজে বিজারিত হবে। এখানে ক্লোরিন গ্যাসটাকে লক্ষ্য করো, এই যে ক্লোরিন গ্যাস সেটা কি করছে? H2S কে জারিত করছে। তাহলে ক্লোরিন গ্যাস অন্যকে জারিত করছে অথচ নিজে কি হচ্ছে? বিজারিত হচ্ছে। তাহলে যারা অন্যকে জারিত করে কিন্তু নিজে বিজারিত হয় সেটাকে আমরা বলি জারক। তাহলে এই বিক্রিয়াতে দেখতে পাচ্ছ ক্লোরিন মানে Cl2, এটা হচ্ছে জারক পদার্থ। এরপরে জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে কোন গ্যাস মুক্ত হয়? অ্যানোডে অক্সিজেন গ্যাস মুক্ত হয়। তাহলে তোমরা এখানে অক্সিজেন কথাটি লিখবে। রেলগাড়ি যে অংশটি বৈদ্যুতিক তার ছুঁয়ে থাকে তাকে কি বলা হয়? তাকে বলা হয় পেন্টোগ্রাফ। পেন্টোগ্রাফ। এরপরে 3 এর দাগের প্রশ্নগুলোর আনসার দেখে নেব। প্রথম প্রশ্ন, হিমমিশ্র কাকে বলে? উদাহরণ দাও। লিখবে দেখো একাধিক পদার্থের উপযুক্ত মিশ্রণ ঘটিয়ে মিশ্রণের উপাদানগুলি অপেক্ষা অনেক নিম্ন উষ্ণতা সৃষ্টি করা সম্ভব। মানে অনেকগুলো পদার্থকে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করব যার উষ্ণতা কি হবে? ওই উপাদানগুলোর থেকে উষ্ণতার থেকে আরো কম হবে। এই জাতীয় মিশ্রণগুলোকে সাধারণভাবে হিমমিশ্র বলা হয়। উদাহরণ হিসাবে বলা যায় যে বরফের চূর্ণ এবং আমরা যে লবণটা খাই সেই খাদ্য লবণকে যদি
3:1 মানে 3 ভাগ নেব বরফ চূর্ণ আর 1 ভাগ নেব খাদ্য লবণ। এই অনুপাতে যদি মেশানো হয় তাহলে হিম মিশ্র পাওয়া যায়, যেটার উষ্ণতা দেখো -23°C হয়। তাহলে এই জায়গাটা লিখবে। 2 নম্বর, লোহাতে মরচে পড়ার প্রক্রিয়ায় জারণ বিজারণ উভয়ই ঘটে, বুঝিয়ে দাও। দেখো, লোহাকে আর্দ্র বাতাসে ফেলে রাখলেই তার উপর লালচে বাদামি রঙের আস্তরণ বা মরচে পড়ে, অর্থাৎ এটি প্রাকৃতিকভাবেই ঘটে। মরচে হলো জলযুক্ত ফেরিক অক্সাইড Fe2O3.XH2O। XH2O কেন? তার কারণ এখানে মরচের মধ্যে যে কোনো অনুপাতে কিন্তু জল থাকতে পারে, এক্স এর কোনো নির্দিষ্ট মান নেই, এটা কিন্তু পরিবর্তনশীল। এবার এখানে জারণ বিজারণ একসঙ্গে ঘটে কেন বলা হচ্ছে, তার কারণ মরচে পড়ার সময় লোহার জারণ ঘটে, প্রথমে এটি ফেরাস আয়ন এবং পরে ফেরিক আয়ন মানে Fe3+ এই আয়নে পরিণত হয়। তাহলে এখানে লোহার জারণ ঘটছে মানে এখানে জারণ বিক্রিয়া ঘটছে। জারণ বিজারণ বিক্রিয়া সবসময় একসঙ্গে ঘটে, এক্ষেত্রে দুটি বিজারণ ঘটে। তাহলে জারণ কোনটা? এখানে মরচে পড়ার সময় লোহার জারণ ঘটছে, নিয়ে সেটা প্রথমে Fe2+ আর পরে Fe3+ পরিণত হচ্ছে, এটা হচ্ছে জারণ বিক্রিয়া। আর দুই ধরনের বিজারণ বিক্রিয়া ঘটে, এক হচ্ছে দেখো জলের হাইড্রোজেন আয়নের বিজারণ ঘটে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, এটা একটা বিজারণ বিক্রিয়া। আরো একটা বিজারণ বিক্রিয়া ঘটে, সেটা হচ্ছে অক্সিজেন গ্যাসের বিজারণ ঘটে জল উৎপন্ন হয়। এখানে তোমরা লিখবে যে এইভাবে উপরোক্ত বিক্রিয়াটাতে লক্ষ্য করা যায় বা মরচে পড়ার ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে সেক্ষেত্রে জারণ এবং বিজারণ উভয় বিক্রিয়ায় কিন্তু একসঙ্গে ঘটে, এরকম ভাবে লিখবে। দেখো, এটা আমার কাছে পুরনো রাইমার্টিন আছে, তোমাদের ক্ষেত্রে পেজ নম্বর আলাদাও হতে পারে, তোমরা কিন্তু একটু তোমাদের পেজ নাম্বারটা খুঁজে নিও। এরপরে দেখো, পারদ কি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ? কারণ দাও। পারদকে আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলতে পারবো না। দেখো, পারদ একটি মৌলিক পদার্থ, পারদ মানে হচ্ছে Hg, হাইড্রাট জিরাম, তাই না, মার্কারি। এটি তরল ধাতু, তাই তাপ ও তড়িতের সুপরিবাহী। পারদ তার মধ্যস্থ মুক্ত ইলেকট্রনের সাহায্যে তড়িৎ পরিবহন করে, তার মানে পারদের মধ্যে যে মুক্ত ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রন থাকে সেগুলো তড়িৎ পরিবহন করে। মানে যেমন ধাতব পরিবাহী যেমন হয়, যেমন ধরো তামার তার, তাহলে সেই তামার তারের মধ্যে বা তামার মধ্যে কি থাকে? মুক্ত ইলেকট্রন থাকে। আমরা জানি ধাতব যে পরিবাহীগুলো হয় তার মধ্যে যে মুক্ত ইলেকট্রন থাকে বা ফ্রি ইলেকট্রন থাকে সেগুলো তড়িৎ পরিবহন করে। এখানে পারদটাও একটা মৌলিক পদার্থ, এটা তাপ ও তড়িতের সুপরিবাহী এবং পারদের মধ্যে যে ইলেকট্রনগুলো থাকে সেগুলো তড়িৎ পরিবহন করে। এটি তরল অবস্থায় থাকলেও আয়নে কিন্তু কোনোভাবে বিয়োজিত হয় না। যেমন তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো কি হয়, তারা কিন্তু তাদের মধ্যে দিয়ে যখন তড়িৎ পাঠানো হয় তখন সেগুলো বিয়োজিত হয়ে যায়, ভেঙে যায়, ক্যাটায়ন অ্যানায়নে ভেঙে যায়। কিন্তু পারদ তো কোনো যৌগিক পদার্থ নয়, এটা হচ্ছে একটা মৌলিক পদার্থ। তাহলে এটিকে যদি তরল অবস্থাতেও রাখা যায় কোনোভাবেই সেটা কিন্তু আয়নে ভেঙে যাবে না। এবং তড়িৎ পরিবহনের ফলে এর কোনো রাসায়নিক পরিবর্তন ঘটে না। কিভাবে ঘটবে? এটা যেহেতু ভেঙেই যাচ্ছে না, কোনো বিয়োজিত হচ্ছে না, ক্যাটায়ন উৎপন্ন হচ্ছে না, তাহলে এর কোনো রাসায়নিক পরিবর্তনও ঘটবে না। কি হবে? শুধুমাত্র তড়িৎ যদি পাঠানো হয় তাহলে উষ্ণতাটা বাড়বে। তাই পারদ তরল অবস্থায় তড়িৎ পরিবহন করলেও এটি তড়িৎ বিশ্লেষ্য নয়। এরপরে আমরা 4 দাগে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর আনসার দেখে নেব। প্রত্যেকটা প্রশ্নের আনসার তোমরা বুঝে নাও। খুব সহজভাবে প্রত্যেকটা প্রশ্নের আনসার আমি এক্সপ্লেন করার চেষ্টা করছি, আশা করি প্রত্যেকেই খুব সহজভাবে প্রত্যেকটা প্রশ্নের আনসার তোমরা বুঝতে পারবে। এখানে যে বিক্রিয়াগুলো বলা হয়েছে সেগুলো একটা করে উদাহরণ দিতে হবে। তাপগ্রাহী প্রতিস্থাপন, তাপমোচী রাসায়নিক বিক্রিয়া। টেক্সট বুক থেকে প্রথমে আমরা তাপমোচী রাসায়নিক বিক্রিয়া মানে যে রাসায়নিক বিক্রিয়ায় তাপের মোচন ঘটে, তাপ বেরিয়ে যায়, এরকম বিক্রিয়া দেখব। এখানে দেখো 3 ধরনের বিক্রিয়া দেওয়া হয়েছে, তার মধ্যে তুমি এই বিক্রিয়াটা দিতে পারো। ক্যালসিয়াম অক্সাইড মানে পোড়া চুন, তাতে যদি জল মেশানো হয় তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা কলিচুন উৎপন্ন হয়, তার সঙ্গে তাপ উৎপন্ন হয়। তাহলে এই বিক্রিয়ায় তাপ উৎপন্ন হচ্ছে, তার মানে এটি তাপমোচী রাসায়নিক বিক্রিয়া। তাপগ্রাহী মানে তাপ শোষী বিক্রিয়া, যে বিক্রিয়ায় তাপের শোষণ হবে। তাহলে যেমন ক্যালসিয়াম কার্বনেট, এটাকে তাপ দিতে হয়, তাপ এটা গ্রহণ করে, তাপ শোষণ করে, নিয়ে বিক্রিয়াটা ঘটে, এটা একটা বিয়োজন বিক্রিয়া। তাহলে এখানে কি হচ্ছে? ক্যালসিয়াম কার্বনেটে মানে এটা তাপ দিতে হচ্ছে, প্রায় 1000°C তাপ দিতে হয়, নিয়ে সেটি বিয়োজিত হয় ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইডে। এবং তাপ যেহেতু এখানে শোষিত হচ্ছে তাই জন্য মাইনাস তাপ। এখানে তাপ মোচিতে প্লাস তাপ, এগুলোতে হচ্ছে মাইনাস তাপ। কেমন? এটার পেজ নাম্বার হচ্ছে 99। তাহলে দুটো বিক্রিয়া দেখলাম। এরপরে এই যে মাঝে বি দেওয়া হয়েছে প্রতিস্থাপন বিক্রিয়া, এটা তোমরা আগের যে ক্লাস 7-এও কিন্তু খুব ভালো মতো ভাবে পড়েছিলে। দেখো এখানে তোমাদের পেজ নাম্বার হচ্ছে 103। আয়রনের সঙ্গে কপার সালফেটের যখন বিক্রিয়া হয় তখন ফেরাস সালফেট এবং কপার উৎপন্ন হয়।
তাহলে আয়রন কি করছে, কপার সালফেট থেকে কপারকে প্রতিস্থাপিত করছে। তাহলে এটি হচ্ছে এক ধরনের প্রতিস্থাপন বিক্রিয়া। অথবা দিয়ে প্রশ্ন FeCl3 তার সঙ্গে SnCl2 বিক্রিয়ায় FeCl2 এবং SnCl4 উৎপন্ন হয়। প্রদত্ত বিক্রিয়াটি একটি জারণ বিজারণ প্রক্রিয়া, তা ইলেকট্রন তত্ত্ব অনুসারে বুঝিয়ে দাও। এখানে দেখো হলুদ রঙে যেটা ফেরিক ক্লোরাইড মানে FeCl3, এই দ্রবণে বর্ণহীন স্ট্যানাস ক্লোরাইড মানে SnCl2 যদি যোগ করা হয় তাহলে ফিকে সবুজ মানে খুব গাঢ় সবুজ নয়, হালকা সবুজ রঙের ফেরাস ক্লোরাইড মানে FeCl2 উৎপন্ন হয় এবং একই সঙ্গে স্ট্যানিক ক্লোরাইড উৎপন্ন হয়। তাহলে এখানে আমরা যদি শুধুমাত্র এই যৌগগুলো না লিখে আধান মানে আয়নের হিসাবে লিখি তাহলে এটাকে Fe3+, এখানে Sn বাই পজিটিভ লেখা যায়, এখানে Fe বাই পজিটিভ এবং Sn+4 লেখা যায়। আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম জারণ বিক্রিয়ার ক্ষেত্রে কি হয়, জারণ বিক্রিয়ার ক্ষেত্রে প্লাস বেড়ে যায়। এখানে দেখতে পাচ্ছ যে Sn বাই পজিটিভ থেকে Sn4 পজিটিভ হয়েছে, তাহলে এক্ষেত্রে প্লাস বেড়ে গেছে, তার মানে এটা হচ্ছে একটা জারণ বিক্রিয়া। আর Fe ট্রাই পজিটিভ থেকে Fe বাই পজিটিভ উৎপন্ন হয়েছে, প্লাস কমে গেছে, তিনটে প্লাস থেকে দুটো প্লাস হয়েছে, তাহলে প্লাস কমে যাওয়া তার মানে হচ্ছে বিজারণ বিক্রিয়া। এখানে নিচে জারণ লিখবে, এখানে বিজারণ বিক্রিয়া লিখবে। লেখার পরে পরের পাতায় চলে যাও, এখানে লিখবে যে তাহলে এই বিক্রিয়ায় ফেরিক আয়ন একটি ইলেকট্রন গ্রহণ করে ফেরাস আয়নে পরিণত হয়েছে। একটা ইলেকট্রন গ্রহণ করেছে, দেখো দুটো Fe3 পজিটিভ, তাহলে এক একটাতে একটা ইলেকট্রন, দুটোর জন্য দুটো ইলেকট্রন, তাই না? আমি যদি একটার কথা লিখি Fe3 পজিটিভ, তাহলে আমি একটা ইলেকট্রন লিখবো, একটা ইলেকট্রন গ্রহণ করেছে, তাহলে একটা প্লাস কমে যাবে, নিয়ে Fe বাই পজিটিভ। আমি দুটো Fe নিয়েছি, যেহেতু সমতা বিধান করতে হবে, তাহলে 2Fe3+ প্লাস 2 ইলেকট্রন, দুটো ইলেকট্রন গ্রহণ করবে, তাহলে এখানে দুটো মানে দুটোরই একটা করে প্লাস কমে যাবে, নিয়ে 2Fe বাই পজিটিভ উৎপন্ন হবে। তাহলে ইলেকট্রন গ্রহণ করা মানে হচ্ছে বিজারণ বিক্রিয়া, তাই না? গেইন অফ ইলেকট্রন, দ্যাট মিনস রিডাকশন রিঅ্যাকশন। আর নিচের দিকে যেখানে দেখবে যে ইলেকট্রন ত্যাগ হয়, লস অফ ইলেকট্রন, দ্যাট মিনস সেটা হচ্ছে অক্সিডেশন রিঅ্যাকশন মানে জারণ বিক্রিয়া। তার কারণ এখানে দেখতে পাচ্ছ Sn বাই পজিটিভ থেকে Sn4 পজিটিভ হয়েছে, তাহলে ইলেকট্রন দুটো ইলেকট্রন বেরিয়ে গেছে, দুটো ইলেকট্রন বেরিয়ে গেছে, তার মানে এখানে কি হচ্ছে দুটো প্লাস বেড়ে যাবে। যতগুলো ইলেকট্রন বেরিয়ে যাবে ততগুলো প্লাস বাড়বে, দুটো বেরিয়েছে তার জন্য দুটো প্লাস বেড়ে গেল, তাহলে দুটো আর দুটো হয়ে গেল 4টে। তাহলে এরকম ভাবে কোনটাতে জারণ ঘটেছে কোনটাতে বিজারণ ঘটেছে সেটাও কিন্তু অবশ্যই তোমরা এতটা পর্যন্ত মেনশন করবে। এরপর দেখো মৃদু ও তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের একটি করে উদাহরণ দাও, আর গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে কোন কোন বিক্রিয়া সংঘটিত হয় তা উল্লেখ করো। তীব্র তড়িৎ বিশ্লেষের উদাহরণ তোমরা দিতে পারবে সোডিয়াম ক্লোরাইড, এখানে সালফিউরিক অ্যাসিডও লিখতে পারো, পটাশিয়াম হাইড্রোক্সাইড, কপার সালফেট, যে কোনো একটা এক্সাম্পল দেবে। আর মৃদু তড়িৎ বিশ্লেষ্য এখানে দেওয়া হয়েছে অ্যাসিটিক অ্যাসিড, যার সংকেত হচ্ছে CH3COOH। আর গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড আর অ্যানোডের বিক্রিয়া দেখতে পাচ্ছ, ক্যাথোডে বিজারণ বিক্রিয়া ঘটে, তার মানে ইলেকট্রন যুক্ত হয়, Na+ আর প্লাস ইলেকট্রন সোডিয়াম ধাতু এখানে মুক্ত হচ্ছে। আর অ্যানোডে Cl- আয়ন, এখান থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গিয়ে ক্লোরিন উৎপন্ন হচ্ছে, তারপরে আরো একটা ক্লোরিন নেক্সট ধাপে উৎপন্ন হয়, নিয়ে সেই দুটি ক্লোরিন একসঙ্গে যুক্ত হয়ে ক্লোরিন গ্যাস মানে Cl2 গ্যাস উৎপন্ন হয়। তাহলে ক্যাথোড এবং অ্যানোডের বিক্রিয়া তোমরা পেয়ে যাচ্ছ পেজ নাম্বার 114। নেক্সট, বজ্রপাতের সময় তোমার কি কি করা উচিত বলে মনে হয়? কোনগুলো উচিত নয় সেগুলো লেখার প্রয়োজন নেই, তোমরা লিখবে যে বাড়ির বাইরে থাকা অবস্থায় সেক্ষেত্রে নিরাপদ স্থানে থাকা প্রয়োজন। আর কোনো কারণে একান্তই তা সম্ভব না হলে শরীরকে যথাসম্ভব গুটিয়ে নিয়ে মাথা 2 হাতের ফাঁকে ঢুকিয়ে সুরক্ষা বৃদ্ধির চেষ্টা করা যেতে পারে। আর ঘরের ভিতরে থাকা অবস্থায় কি কি করা উচিত? লিখবে যে বৈদ্যুতিক বিভিন্ন জিনিস যেমন টেলিভিশন, বৈদ্যুতিক তার, রেফ্রিজারেটর, ইনভার্টার ইত্যাদি থেকে দূরে থাকা উচিত এবং বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতিগুলোকে বন্ধ করে রাখা উচিত। এছাড়া তোমরা লিখতে পারবে, দেখো পরের পাতায় চলে যাবে যে মোবাইল ফোনের ব্যবহার করা উচিত নয়, মোবাইল ফোন বা তার সঙ্গে ল্যান্ড ফোন বন্ধ করে রাখা উচিত। তাহলে এরকম ভাবে বানিয়ে তোমরা আনসারটি লিখবে। বজ্রপাতের সময় মেঘে মেঘে ঘর্ষণের ফলে স্থির তড়িৎ উৎপন্ন হয় কি? লিখবে যে হ্যাঁ, বজ্রপাতের সময় মেঘে মেঘে ঘর্ষণের ফলে স্থির তড়িৎ উৎপন্ন হয়। এরপরে লাইফ সায়েন্সের পোর্শনটা দেখে নাও। দেখো ডেঙ্গি জ্বরে প্রদত্ত কোনটির সংখ্যা কমে যায়? দেখো অনুচক্রিকার সংখ্যা কিন্তু প্রচন্ড হারে কমে।
প্রদত্ত কোনটি রবি ফসল মানে শীতকালীন ফসল? আনসার হচ্ছে গম। 2-1 শূন্যস্থান পূরণ। চায়ে উপস্থিত আনসার হবে পলিফেনল। কেমন? পলিফেনল রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। এপিআরি কি? আনসারটা আমি টেক্সট বুক থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। লিখবে মৌমাছি পালন করার জন্য মৌমাছিদের যে প্রাকৃতিক বা কৃত্রিম থাকার জায়গা ব্যবহার করা হয় সেটাই হলো মধুমক্ষিশালা বা এপিআরি। এরপরে দেখো 3-1 মিশ্র মাছ চাষের উপযোগিতা কি? সংক্ষেপে তোমরা চাইলে লিখতে পারো যে এক্ষেত্রে মিশ্র মৎস্য চাষে বিভিন্ন প্রকার মাছ একসঙ্গে চাষ করা যায় এবং একসঙ্গে চাষ করলে খাবার সেই সমস্ত মাছের খাবার ও থাকার জায়গা নিয়ে এদের মধ্যে কোনো প্রতিদ্বন্দ্বিতা হয় না। আর একটু বড় করে লিখতে চাইলে এই পয়েন্টটাকে তোমরা একটু বড় করে লিখতে পারবে যে দেশি মাছেদের মধ্যে রুই, কাতলা, মৃগেল এরা পুকুরের জলের বিভিন্ন স্তরে বাস করে এবং সেখান থেকে খাবার সংগ্রহ করে। যেমন কাতলা মাছ, সিলভার কার্প এরা জলের উপরের স্তরে থাকে। রুই মাছ আর গ্রাস কার্প সেগুলো মাছের স্তরে থাকে। মৃগেল মাছ, কমন যে সমস্ত কার্প সেগুলো কিন্তু জলের নিচের স্তর থেকে খাবার সংগ্রহ করে। তাহলে এদের নিজেদের মধ্যে কোনো ঝামেলা নেই, এদের প্রতিদ্বন্দ্বিতা নেই, ফলে মাছগুলো কিন্তু তাড়াতাড়ি বাড়ে। তাহলে এই পয়েন্টটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। আর সেকেন্ড পয়েন্ট দেখো লিখবে এই পদ্ধতিতে অনেক সময় একই পুকুরে কেবল রুই, কাতলা আর মৃগেল মাছের চাষ করা হয়। আবার অনেক সময় দেশি আর বহিরাগত এই দুই প্রকার মাছের চাষ একই পুকুরে করা হয়। এই দুটো ক্ষেত্রেই দেখা যায় মাছের উৎপাদন অনেকটাই বেড়ে গেছে, বা তুমি লিখতে পারো যে এই দুটো ক্ষেত্রেই কিন্তু মাছের উৎপাদন অনেকটাই বেড়ে যায়। তাহলে দুটো তোমরা লিখবে। এর সাথে আছে মুরগির একটি টেবিল ব্রিডের উদাহরণ দাও। তোমরা আনসার লিখতে পারবে আসিল। আসিল একটি টেবিল ব্রিড। এছাড়া চাইলে তোমরা কোচিন এটাও কিন্তু লিখতে পারো। টেবিল ব্রিড মানে অন্যান্য মুরগির তুলনায় কিন্তু প্রচুর পরিমাণে মাংস উৎপাদন করতে পারে। নেক্সট, জৈব সার ও অজৈব সারের মধ্যে পার্থক্য লেখো। প্রথম পার্থক্য হচ্ছে দেখো উৎস। জৈব সার প্রধানত প্রাকৃতিকভাবে বিয়োজক দ্বারা উৎপাদিত উদ্ভিদের বৃদ্ধি ও ফলনে সহায়ক বিয়োজিত ও পাচিত জৈব পদার্থ। আর অজৈব সার মানুষ দ্বারা উৎপাদিত অজৈব লবণ বা জৈব যৌগ যা উদ্ভিদের বৃদ্ধি ও ফলনে সহায়ক হয়। এরপর 2 নম্বর পয়েন্ট হচ্ছে হিউমাস সংযোজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর অজৈব সার দেখো হিউমাস সংযোজনে কোনো ভূমিকা নেই। জৈব সারে পুষ্টি উপাদান নির্দিষ্ট নয়, অজৈব সারে কিন্তু পুষ্টি উপাদান নির্দিষ্ট পরিমাণে থাকে। আর লাস্ট পয়েন্ট হচ্ছে জৈব সার প্রাকৃতিকভাবে উৎপাদিত হয় বলে এটি সস্তা এবং কখনোই পরিবেশ দূষণ ঘটায় না। কিন্তু অজৈব সার ফ্যাক্টরিতে উৎপাদিত হয়, তার জন্য প্রচুর পরিমাণে জ্বালানির প্রয়োজন হয় এবং এই সার হচ্ছে দামি এবং পরিবেশ দূষণ ঘটায়। চাষের জমির একটি আগাছার নাম লেখো। এখানে দেখো আমি লিখে দিয়েছি ঘাস, বা তোমরা চাইলে লিখতে পারো চেনোপোডিয়াম, পার্থেনিয়াম। 3টে এক্সাম্পল লিখেছি, যে কোনো একটি এক্সাম্পল তোমরা লিখবে। তাহলে আজকে আমরা প্রশ্নবিচিত্রা থেকে ফার্স্ট স্কুল বালুরঘাট হাই স্কুল থেকে যে কোশ্চেন পেপারটা দেওয়া ছিল সেটা আমরা সলভ করে নিলাম। আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে, তার সাথে বেশি বেশি করে আমাদের আজকের ক্লাস তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার করবে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখবে, যাতে করে আগামী দিনে যে কোনো তোমাদের কোনো সাবজেক্টের ক্লাস যখন প্রোভাইড করা হবে সেটি নোটিফিকেশন তোমরা সাথে সাথে পেয়ে যাবে এবং কোনো ক্লাসই তোমাদের মিস হবে না। তাহলে আজকের ক্লাস এতটাই। তোমরা সবাই ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।